আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলসওয়াদ স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি ফিজিক্সের গতি অধ্যায়ের সৃজনশীল পর্ব। তো দেখো, আমি এখানে গতি চ্যাপ্টারের দুইটা সৃজনশীল প্রশ্ন লিখেছি, দুইটি বোর্ডের প্রশ্ন। একটা দেখো এখানে স্লেট বোর্ড 16 সালের প্রশ্ন, আর এটি হলো স্লেট 17 সালের প্রশ্ন। তবে দুইটা প্রশ্নই কিন্তু এখানে ইম্পর্টেন্ট, কেননা এই আইটেমের প্রশ্নই কিন্তু এখানে গতি চ্যাপ্টারে হয়ে থাকে। তবে এই দুইটা সৃজনশীল একটু গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করো। দেখো, আমি লিখেছি প্রথম যে প্রশ্নটি, 1 নম্বর প্রশ্নটি হলো 20 মিটার পার সেকেন্ড আদিবেগে একটা ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো। একই সময় 30 মিটার দূর থেকে নিশান 6 মিটার পার সেকেন্ড সমবেগে ছুটে এসে বলটি ধরার চেষ্টা করলো। এটা হলো উদ্দীপক। দেখো, ফিজিক্সের সৃজনশীল প্রশ্ন কিন্তু সলিউশন করতে হলে আগে উদ্দীপকটা পড়ে ভালো করে বুঝতে হবে, তারপরে আমরা সলিউশন। গ নম্বরটি হলো বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল। আর ঘ নম্বর প্রশ্নটি হলো নিশানের পক্ষে বলটি ধরা সম্ভব কি, গাণিতিক যুক্তি দাও। তাহলে আমরা 1 নম্বর প্রশ্নটি আগে সলিউশন করি, তারপরে 2 নম্বর প্রশ্নে আসি। 1 নম্বর প্রশ্নটি দেখো, 20 মিটার পার সেকেন্ড আদিবেগে একটা ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে। তার মানে এর চিত্রটি দেখো, একটা ক্রিকেট বল, চিন্তা করো একটা ক্রিকেট বল, এই ক্রিকেট বলটি খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে। কে নিক্ষেপ করছে? নামটা হলো মুকুল। তাহলে এইটা যে নিক্ষেপ করা হয়েছে, কত বেগে নিক্ষেপ করা হয়েছে? 20 মিটার পার সেকেন্ড আদিবেগে। তার মানে এটা কিন্তু বলাই আছে যে এটা 20 মিটার পার সেকেন্ড আদিবেগে নিক্ষেপ করছে মুকুল। আর এই বলটি গ নম্বর প্রশ্নে আবার বলা হয়েছে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। দেখো, এই বলটি যে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, এটা তো আর আকাশ ভেদ করে যেতে পারে না, এই বলটি আবার ফিরে আসবে। তাহলে একটা জিনিস সবসময় মনে রাখবো, এই বলটি কোন জায়গা থেকে ফিরে আসবে? মনে রাখবো, যেখানে বস্তুটির শেষ বেগ অর্থাৎ v0 হবে, তখনই কিন্তু বস্তুটি বা বলটি ফিরে আসবে। তাহলে এই বলটি ফিরে আসলো, ধরে নিচ্ছি যে যখনই বলটির বেগ শেষ বেগ 0 হবে, তাহলে বেগ যখনই 0 হবে তখনই কিন্তু বলটি ফিরে আসবে। আর একই সময় 30 মিটার দূর থেকে নিশান 6 বেগে, তার মানে এখান থেকে চিন্তা করো যে এখানে নিশান ছিল, এখানে আছে নিশান, এই নিশান 30 মিটার দূরে ছিল, এখান থেকে 6 বেগে আসছে, তাহলে ওর বেগ কত? 6। কিন্তু এটা কিন্তু সমবেগ আছে, এখানে বলা আছে যে নিশান 6 মিটার পার সেকেন্ড সমবেগে ছুটে আসছে, তার মানে ওর বেগ কিন্তু একই থাকবে, 6 মিটার পার সেকেন্ড আদি বেগ, 6 মিটার পার সেকেন্ড তার সমবেগে আসছে। আর বলটি উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে। গ নম্বর বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠছে। আর ঘ নম্বর প্রশ্নটি, এই নিশান, এই বলটা যখন পড়বে তখন নিশানের পক্ষে এই বলটি ধরা সম্ভব হবে কিনা, সেটা ঘ নম্বরে ক্যালকুলেশন করব। তো দেখো, আমরা গ নম্বর প্রশ্নটি আগে করি। গ নম্বর প্রশ্নটি, বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠছে, অর্থাৎ এখানে তার আদিবেগ আছে 20, আদিবেগ আছে এখানে 20, আর এই সর্বোচ্চ উচ্চতাটা কত সেটা আমরা বের করব। তাহলে গ নম্বরটি যখন আমরা সলিউশন করব, একটু লক্ষ্য করো, এখানে তোমার আদিবেগ দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড, শেষ বেগ কিন্তু 0, আমরা ধরে নেব শেষ বেগ 0, কারণ সর্বোচ্চ উচ্চতায় সবসময়ই কিন্তু শেষ বেগ 0 হবে। আর এখানে আমরা বের করব হলো উচ্চতা, কত উচ্চতায় উঠছে। তাহলে এখানে আমরা কোন সূত্রটি অ্যাপ্লাই করব? দেখো, আমরা জানি v² = u² - 2a
এস, কিন্তু যেহেতু উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে তাহলে জি দেব আর এইচ দেব। তাহলে ভি দেওয়া আছে 0, ইউ আছে 20 মিটার পার সেকেন্ড, আর জি আমরা জানি 9.8, এইচের মানটা বের করব। এই সূত্রটা আমরা দেব কেন? কারণ তথ্য যেগুলোর দেওয়া আছে সেই অনুসারে এই সূত্রটি আমরা অ্যাপ্লাই করব। আর এখানে দেখো আমরা মাইনাসটা ব্যবহার করছি কেন? কারণ বলটি উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। আমি কিন্তু এই গতি চ্যাপ্টারের থিওরিক্যালে এখানে সমীকরণ যখন দেখিয়েছি তখন কিন্তু বলা হয়েছে যে বস্তু যখন উপরের দিকে উঠবে তখন কিন্তু মাইনাস, আর বস্তুটা উপর থেকে নিচেই যদি পড়ে তাহলে হচ্ছে প্লাস। তাহলে যেহেতু এটা উপরে নিক্ষেপ তাই এটা আমরা মাইনাস ব্যবহার করব। তা এখন শেষ বেগ কত? 0, আদিবেগ 20, আর 2 জি মানে 9.8, আর এইচের মান আমরা বের করব। তাহলে এই অংশটা তুমি এই পাশে নিয়ে আসো, তাহলে লিখো বা আমরা লিখতে পারি 2 9.8 গুণ এইচ ইকুয়াল টু 20 স্কোয়ার। দেখো এখানে কিন্তু আমরা এইচটা বের করব, তাহলে এইচ ইকুয়াল টু 20 স্কোয়ার ভাগ 2 গুণ 9.8। তাহলে এটা ক্যালকুলেশন করে দেখো এটা কত হয়। এটা ক্যালকুলেশন আমি একটু করি, 20 স্কোয়ার ভাগ 2 গুণ 9.8, তাহলে এটা আসছে 20.408। তাহলে আমরা মান পাচ্ছি 20.408 সেকেন্ড। এইচ বের করছি তাহলে এটা মিটার, যেহেতু দূরত্ব উচ্চতাটা বের করছি তাহলে 20.408 মিটার, অথবা এটা তুমি লিখতে পারো 20.41 মিটার লিখতে পারো। এটা হলো গ নম্বরের উত্তর। তাহলে গ নম্বর প্রশ্নটি আশা করা যায় বুঝতে পেরেছ। এরপরে আমরা আসি ঘ নম্বর প্রশ্ন। ঘ নম্বরের প্রশ্নটি দেখো, নিশানের পক্ষে বলটি ধরা সম্ভব হবে কিনা। নিশান এখান থেকে এই জায়গা অর্থাৎ 30 মিটার দূরত্ব থেকে সে আসছে, তাহলে নিশানের এখান থেকে এই বলটি ধরার চেষ্টা করছে, তাহলে বলটি উপর থেকে পড়তে কত সময় লাগে আর নিশানের এই দূরত্বে আসতে কত সময় লাগে। তাহলে দুইটারই সময় বের করলে কিন্তু আমরা যুক্তি দিতে পারবো। নিশানের পক্ষে বলটি ধরা সম্ভব কিনা সেটা আমরা ক্যালকুলেশন করব কিন্তু টাইম দিয়ে। বলটি পড়তে কত সময় লাগে, নিশানের আসতে কত সময় লাগে। যদি দেখো যে নিশানের আসতে বেশি সময় লাগছে তাহলে আমরা বলবো যে বলটি ধরা সম্ভব হচ্ছে না। তো যাই হোক, এখানে কিন্তু আমরা উভয় ক্ষেত্রে টাইমটা বের করব। দেখো ঘ নাম্বার, আগে আমি বলটির ক্ষেত্রে হিসাব করি। বলটির এই সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কত সময়, তাহলে আমরা এখন এই টাইমটা বের করব সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে। আরেকটা বিষয় তোমাদের এখানে মনে রাখতে হবে যে একটা বস্তু যখন উপরে উঠবে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে যে সময় লাগে সর্বোচ্চ উচ্চতা থেকে ভূমিতে আসতেও কিন্তু সেই সময় লাগে। তাহলে বলটির এখান থেকে এই উচ্চতায় যেতে যে সময় লাগবে সেটাকে আমরা 2 দিয়ে গুণ করব, অর্থাৎ ডবল করব, কারণ পড়তেও সেই সময় লাগবে। ধরে নিলাম এখান থেকে এইটুক আসতে সময় লাগছে 4 সেকেন্ড, সাপোজ ধরে নিচ্ছি এইটুক যেতে 4 সেকেন্ড সময় লাগছে, তাহলে ভূমিতে পড়তে এই বস্তুটার 8 সেকেন্ড সময় লাগবে, যেতে 4 সেকেন্ড আসতে 4 সেকেন্ড, মোট 8 সেকেন্ড সময় লাগবে। তো যাই হোক, আমরা এখানে একটু ক্যালকুলেশন করি যে বলটি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কত সময় লাগে। তাহলে লিখব বলটির সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময় তাহলে এখানে কোন সূত্র দেব, দেখো ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এই সূত্রটা অ্যাপ্লাই করলে সহজ হবে। ভির মান আমরা জানি 0, ইউ আদিবেগ 20 এবং জির মান হলো 9.8, টাইমটা আমরা বের করব। তাহলে ভি 0
ইউ 20 আর জির মান আমরা জানি। এখন যেহেতু টাইম বের করব, তাহলে দেখো জিটি আগে লিখি 20, তাহলে এখানে টাইম 20 ভাগ জির মানটা হলো 9.8। এইটা একটু ক্যালকুলেট করো, এটা কত সময় লাগছে। 20 ভাগ 9.8, 20 ভাগ 9.8, এটা সময় হলো 2.0408। তা আমরা এখানে 2.04 লিখলাম, এত সেকেন্ড সময় লাগছে। এটা কিন্তু এই বস্তুটির, এই বলটির সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময়। তাহলে ভূমিতে পড়তে মোট সময় কত লাগবে? ভূমিতে পড়তে মোট সময়, তাহলে আমরা এখানে মোট সময় পাচ্ছি এই যে 2.04, এর সাথে 2 গুণ করো, তাহলে এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে হবে 4.08 সেকেন্ড। তাহলে এই বলটির ভূমিতে পড়তে সময় লাগছে 4.08 সেকেন্ড। এখন আমরা হিসাব করব এই যে নিশান এখান থেকে এই দূরত্ব আসবে, অর্থাৎ 30 মিটার দূরত্বে আসতে এই নিশানের কত সময় লাগে। তাহলে আমরা এখন নিশানের হিসাব করি। নিশানের আসতে সময় কত লাগে, আসতে সময় লাগছে। দেখো আমি কিন্তু এর আগেও থিওরিক্যাল বিষয়ে বলেছি যে সমবেগ কথা থাকলে আমরা S = VT এই সূত্রটি অ্যাপ্লাই করব। তাহলে S = VT, এখানে আমরা যেহেতু টাইম বের করব, তাহলে S এর মান আমরা জানি 30, V 6 বেগে আসছে আর টাইম বের করব, তাহলে T = হবে কিন্তু 30 ভাগ 6, তার মানে এটা 5 সেকেন্ড। তবে দেখো এইটা যেহেতু মোট সময় আমরা টি ধরেছি, এটা টি প্রাইম চিন্তা করি, তাহলে বলটি পড়তে যে সময় সেটাকে শুধু টি দিয়ে প্রকাশ করছি, আর নিশানের আসতে যে সময় সেটা হলো টি প্রাইম দিয়ে প্রকাশ করা হয়েছে। তবে তুমি T1 এবং T2 এটাও দিতে পারো ইচ্ছা। এখন তাহলে একটু হিসাব করো যে এই বলটি পড়তে কিন্তু সময় লাগছিল 4.08, আর নিশানের এখান থেকে এই বলটি ধরার জন্য চেষ্টা করছে, কিন্তু এর বলের এই জায়গাটায় পৌঁছাতে সময় লাগছে 5 সেকেন্ড। তার মানে নিশানের আসতে কিন্তু বেশি সময় লাগছে। সুতরাং নিশানের যেহেতু আসতে একটু টাইম বেশি লাগছে, তাই কিন্তু নিশান এই বলটি ধরতে পারবে না। তাহলে এখানে আমরা এই কথাটা লিখতে পারি যে টির চেয়ে বড় হলো টি প্রাইম, তাই নিশানের পক্ষে, প্রশ্নটি দেখো এখানে লেখা আছে যে নিশানের পক্ষে বলটি ধরা সম্ভব কি, তাই নিশানের পক্ষে বলটি ধরা সম্ভব না। নিশানের পক্ষে বলটি ধরা সম্ভব না। সম্ভব নয়। তাহলে আমি মনে করব যে তোমরা 1 নম্বর সৃজনশীল প্রশ্নটি বুঝতে পেরেছো। এরপরে আমি 2 নম্বর সৃজনশীল প্রশ্নে আসব। এবার তাহলে 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি একটু দেখো। একটা যন্ত্র স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করে। 15 সেকেন্ড পর যন্ত্রটির বেগ কত, আর ঘতে পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে যন্ত্রটির কত সময় লাগবে, গাণিতিক ব্যাখ্যা দাও। তাহলে একটা যন্ত্র স্থির অবস্থান থেকে চলছে, তার মানে বিষয়টা হলো এমন যে একটা যন্ত্র চিন্তা করো স্থির থেকে চলছে, তার মানে স্থির থেকে চলা কথা আছে, তার মানে এটি স্থির কথা থাকলে আদিবেগ 0। স্থির থেকে চলছে এভাবে চিন্তা করো, এভাবে একটা যন্ত্র স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করছে। তাহলে এই যে যন্ত্রর কথা বলা হয়েছে, যন্ত্র বা যে কোনো একটা বস্তু চিন্তা করো,
5 সেকেন্ডে মনে করলাম যে এই জায়গাটা আসছে 5 সেকেন্ডে, 5 সেকেন্ডে এই দূরত্ব অতিক্রম করলো এবং সেটা বলা আছে যে 50 মিটার পথ অতিক্রম করছে। তবে এই যে যন্ত্রটা চলছে এখানে কিন্তু এটা সুষম ত্বরণে চলছে। সুষম ত্বরণ মানে এখানে ত্বরণের মানটা একই থাকবে, অর্থাৎ এখানে যে এর মানটা আমরা পাবো এখানেও এর মানটা তাই পাবো, এখানেও এর মানটা একই থাকবে। তাহলে আমরা প্রথমে যদি গ নম্বর প্রশ্নটি সলিউশন করি, দেখো 15 সেকেন্ড পর যন্ত্রটির বেগ কত? 15 সেকেন্ড পর। আগে দেখো 5 সেকেন্ডের তথ্য দেওয়া আছে। 15 সেকেন্ড চিন্তা করলাম যে এখানে, চিন্তা করে নিলাম যে 15 সেকেন্ডটা হলো এই পর্যন্ত, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আমি চিন্তা করলাম 15 সেকেন্ড। প্রশ্নটা চাইছে যে 15 সেকেন্ডে বেগ কত, মানে এখানে ভি কত হবে, এটা প্রশ্ন, গ নম্বরের প্রশ্ন। তবে দেখো তোমরা ফিজিক্সের প্রশ্ন যখন সলিউশন করবে তখন কিন্তু উদ্দীপক পড়ে আগে একটা রাফ চিত্র তৈরি করবে, তাহলে সলিউশন করতে সহজ হবে। তো দেখো আমরা কিন্তু 15 সেকেন্ডের এই অংশের বেগটা যখন বের করব আগে কিন্তু আমাদের ত্বরণটা লাগবে। তা যাই হোক 5 সেকেন্ডে যেহেতু 50 মিটার পথ অতিক্রম করছে, এই 5 সেকেন্ড তথ্য থেকে আগে আমরা ত্বরণটা বের করব। তাহলে দেখো 5 সেকেন্ড যখন যায় 50 মিটার পথ গেছে, তাহলে এখানে ত্বরণটা কত? তাহলে টাইম দেওয়া আছে, এস দেওয়া আছে, এ দেওয়া আছে, আরেকটা তথ্য দেওয়া আছে দেখো ইউ, আদিবেগ কিন্তু 0 আছে। তাহলে এই অংশটা থেকে তুমি আগে ত্বরণটা বের করে নাও। তাহলে ত্বরণ বের করতে গেলে আমরা এখানে এই সূত্রটিতে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। দেখো এস কত দেওয়া আছে 50 মিটার, ইউ তো 0, তাহলে এই অংশটা 0 হবে, হাফ ত্বরণ আমরা বের করব, আর টাইম দেখো 5 সেকেন্ড আছে। একটু খেয়াল করো যে এখানে এই 2টা 50 সাথে গুণ করলে 100 হবে, আর এখানে হলো 25 এ, 5 স্কোয়ার 25 এ। এখন আমরা 25 এটা আগে লিখি 100, তাহলে এখানে এর মান আমরা পাচ্ছি 100 ভাগ 25 সমান 4 ত্বরণ এটা। তাহলে আমরা 4 ত্বরণ পাচ্ছি। তাহলে এই যে গাড়িটা, এই যন্ত্রটি যখন চলছে তখন কিন্তু ত্বরণের মান হবে 4, ত্বরণের মান 4, ত্বরণের মান 4, অর্থাৎ একই ত্বরণে চলছে। এখন দেখো এই 15 সেকেন্ডে এখানে বেগ কত হবে সেটা বের করতে হলে ত্বরণের মানটা কিন্তু লাগবেই। এখন তুমি লিখো যে 15 সেকেন্ডে, অতএব আমরা লিখব 15 সেকেন্ডে বেগ, 15 সেকেন্ডে বেগ। তাহলে এখানে কোন সূত্র হবে? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। দেখো ইউ কিন্তু 0, কারণ যন্ত্রটি কিন্তু স্থির থেকে চলছে, তাহলে ইউ 0, তাহলে থাকবে এটি, এর মান কত 4, আর টির মান 15। দেখো এখানে এই এর মানটা আমরা জানতাম না, তাই এর মানটা কিন্তু আগে জেনে আসছি 4। তাহলে এখান থেকে 4 15 60। তাহলে এই যে 15 সেকেন্ডে যন্ত্রটি যখন আসবে তখন এখানে কিন্তু তার বেগ হবে 60 মিটার পার সেকেন্ড। এটা হলো গ নম্বরের অ্যান্সার। তাহলে গ নম্বরটা বুঝতে পেরেছো। এরপরে আমরা ঘ নম্বর প্রশ্নটি আসি, একটু লক্ষ্য করো। দেখো ঘ নম্বর প্রশ্নটি চাইছে যে পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে যন্ত্রটির কত সময় লাগবে। পরবর্তী 30 মিটার বলতে কোন পরবর্তী? এখান থেকে এই পর্যন্ত তো 50 মিটার পথ গেছে, এই 50-এর পরের থেকে কি 30 মিটার, নাকি এই যে 15 সেকেন্ড চলছিল এই 15 সেকেন্ডের পরের 30 মিটার, কোনটা চাইছে? আসলে কিন্তু আমরা যখন গ করছি তখন জাস্ট 15 সেকেন্ডে বেগটা চাইছে, কিন্তু এখান থেকে 30 মিটার না। আমরা কিন্তু যখন ঘ নম্বর প্রশ্ন করব তখন কিন্তু গ নম্বর প্রশ্নটি ভুলে যাব।
ঘ নম্বরের সলিউশন যখন করব তখন গড় কোনো তথ্য না নেওয়ার চেষ্টা করব। আমরা কিন্তু সবসময় উদ্দীপকের চিন্তা করব। দেখো উদ্দীপকে কিন্তু জাস্ট দেওয়া ছিল যে একটা যন্ত্র স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে 5 সেকেন্ডে 50 মিটার পথ গেছে। তাহলে এই সমস্ত তথ্যগুলো এখন আমরা ভুলে যাই। এই যে এখানে যে বেগটা সাইজ ছিল এটা এখন ভুলে যাই। উদ্দীপকে চালিয়ে জাস্ট এটা ছিল যে 5 সেকেন্ডে 50 মিটার পথ, 5 সেকেন্ডে কত আসছে, এই 50 মিটার আসছে। এখন এখান থেকে 30 মিটার পথ, তা আমি ধরে নিচ্ছি যে এখান থেকে 30 আর 30 এই পর্যন্ত ধরলাম, এটা হলো 30 মিটার, চিন্তা করে নিলেছি। তাহলে এই 30 মিটার পথ যেতে এইটার যেতে কত সময় লাগছে এই টাইমটা আমরা এখন বের করব। এই টাইমটা কিন্তু দেওয়া আছে, এখান থেকে এই টাইম কত, 5 সেকেন্ড। তাহলে পরবর্তী 30 মিটার পথ যেতে কত সময় লাগছে। আরেকটা ঘটনা আমরা জানি এখানে যে এই উদ্দীপকের এই যন্ত্রটি চলছে সবসময় কিন্তু সুষম ত্বরণ। উদ্দীপকে এই কথাটা দেওয়া আছে যে যন্ত্রটি স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলছে। তাহলে এটা সুষম ত্বরণ ধরবো। একটা জিনিস খেয়াল করো, যখন আমরা ঘ করব তখন কিন্তু মোট যে পথ, মোট পথটা দেখো এই 50 মিটার আর এই 30 মিটার, মোট তাহলে 50 আর 30 80 মিটার পথ। এই 80 মিটার পথ যেতে মোট কত সময় লাগছে, সেই মোট সময় থেকে আমরা এই 5 সেকেন্ড বাদ দেবো, তাহলে আমরা এই টাইমটা পেয়ে যাব। আর উত্তরটা কিন্তু এটাই জানতে চাইছে যে 30 মিটার পথ যেতে, পরবর্তী 30 মিটার পথ যেতে কত সময় লাগবে। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব, মোট দূরত্বটা হলো s = 50 মিটার প্লাস 30 মিটার। তাহলে এখানে আমরা পাচ্ছি 80 মিটার পথ। তাহলে মোট পথ পেলাম 80 মিটার। এখন ত্বরণের মানটা আমরা আগেই জেনেছি, এটা সুষম ত্বরণ। আর কি জানি, এখানে আমরা মোট সময়টা আগে বের করব। তাহলে s = ut প্লাস হাফ a t স্কোয়ার, এই সূত্রটি অ্যাপ্লাই করব। s কত, 80 মিটার, ইউ কিন্তু 0, কারণ এই ঘটনায় কিন্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে, তাই ইউ 0। তাহলে হাফ a t স্কোয়ার, এই 2টা 80-র সাথে গুণ হবে। তাহলে দেখো a t স্কোয়ার লিখতে পারি আমরা আগে, আর 2টা 80-র সাথে গুণ করলে 160 হয়। এর মানটা আমরা জানি, তাহলে 160 ভাগ এর মানটা কত, 4। তাহলে এটা 40 হবে। টাইম এটা টি স্কোয়ার, তাহলে টি = √40। এটা দেখো ক্যালকুলেট করলে 6.32 সেকেন্ড হয়। তাহলে এই বস্তুটি, এই যন্ত্রটির এখান থেকে এই পর্যন্ত যেতে যে সময়টা লাগছে সেটা হলো 6.32 সেকেন্ড সময় লাগছে। এই মোট দূরত্বটা, মোট যে 80 মিটার পথ যেতে সময় লাগছে 6.32 সেকেন্ড। কিন্তু আমার চাচ্ছে যে পরবর্তী, তাহলে দেখো এইটা যদি 6.32 সেকেন্ড হয়, তার থেকে যদি আমরা 5 সেকেন্ড বাদ দিই তাহলে এই টাইমটা পেয়ে যাব। তাহলে এখানে লিখো যে পরবর্তী 30 মিটার পথ, পরবর্তী 30 মিটার পথ যেতে সময়, পথ যেতে সময় কত লাগছে, 6.32 থেকে আমরা 5 সেকেন্ড বাদ দিব। তাহলে দেখো এটা বিয়োগ করলে 1.32 সেকেন্ড সময় লাগছে। তাহলে এই টাইমটা আমরা পেলাম 1.32 সেকেন্ড। তাহলে আশা করছি যে তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী সৃজনশীলে আসব। খোদা হাফেজ।